শিক্ষার্থীরা আমার আমার শুভেচ্ছা নিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলছো। আর তোমাদের যে পড়াশোনা তোমরা সেটা বাসায় বসে চালিয়ে যাচ্ছ। শিক্ষার্থীরা, তোমরা প্রতিদিন তোমাদের পড়াশোনাটা ক্লাসের ফাঁকে যখন ক্লাসগুলো করবে, ক্লাসের সাথে সাথে তোমাদের পড়াশোনা সেই টপিক অনুযায়ী তোমরা চালিয়ে যাবে। তাহলে তোমাদের কিন্তু সিলেবাসটা তোমরা কমপ্লিট করতে পারবে সুন্দর করে। শিক্ষার্থীরা, চলো তাহলে আজকে আমরা আমাদের ক্লাসে চলে যাই। শিক্ষার্থীরা, ক্লাসটি শুরু করার আগে আমি আমার পরিচয়টি দিয়ে নিচ্ছি। আমি তোমাদের কোর্স টিচার হিসেবে আছি। আমি তাসনিম খায়ের, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা জানো তোমাদেরকে আমি যুক্তিবিদ্যা প্রথম পত্র, যেটির কোড হচ্ছে 121, সেটি পড়িয়ে থাকি। তোমাদের সাথে আমার হচ্ছে প্রথম অধ্যায়ের উপর ক্লাস চলছে। প্রথম অধ্যায়টি হচ্ছে, টাইটেলটি হচ্ছে যুক্তিবিদ্যা পরিচিতি। তোমাদের সাথে আজকে আমার দ্বিতীয় ক্লাস। শিক্ষার্থীরা, প্রিভিয়াস ক্লাসে তোমরা কিন্তু যুক্তিবিদ্যার যে সাধারণ ধারণাগুলো ছিল সেগুলো সম্পর্কে তোমরা জেনেছিলে এবং সেই ক্লাসে আমরা কি দেখতে পেয়েছিলাম তোমাদের মনে আছে? তোমরা কিন্তু জেনেছিলে যে যুক্তিবিদ্যা হচ্ছে দর্শনের একটি শাখা, তাই না? এবং দর্শনের কিন্তু তিনটি শাখা রয়েছে, একটি হচ্ছে জ্ঞানবিদ্যা, একটি হচ্ছে অধিবিদ্যা, একটি হচ্ছে মূল্যবিদ্যা। এবং মূল্যবিদ্যার আবার তিনটি শাখা রয়েছে, একটি হচ্ছে যুক্তিবিদ্যা, একটি হচ্ছে নীতিবিদ্যা, আর একটি হচ্ছে নন্দনতত্ত্ব। তাহলে মূল্যবিদ্যা, যেখানে হচ্ছে মূল্যবিদ্যা সত্য, সুন্দর, মঙ্গল নিয়ে আলোচনা করা হয় মূল্যবিদ্যায়, এবং যেখানেই সত্যের কথা আসছে সেখানেই কিন্তু আমরা যুক্তিবিদ্যার আলোচনা দেখতে পাচ্ছি। অর্থাৎ দর্শনের যেই শাখাতে আমরা হচ্ছে যুক্তির বৈধতা অবৈধতা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটাই হচ্ছে যুক্তিবিদ্যা। এবং যদি আমরা বলি, তোমরা প্রিভিয়াস ক্লাসে জেনেছিলে যে দর্শন হচ্ছে মানুষের স্বরূপ এবং মানুষ যে জগতে বসবাস করে তার সাথে জড়িত কতিপয় মৌলিক সমস্যার হচ্ছে যৌক্তিক যে আলোচনা, সেটাই হচ্ছে দর্শন, তাই না? তাহলে যৌক্তিক তার মানে কি? যুক্তি ছাড়া বা যৌক্তিক কোনো আলোচনা ছাড়া কিন্তু দর্শন হচ্ছে শূন্য, তাই না? তাহলে যুক্তিবিদ্যা হচ্ছে দর্শনের প্রাণ, সেটা বলতে হয়। যেমন হচ্ছে ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেল, তিনি কিন্তু যুক্তিবিদ্যাকে দর্শনের শাশ্বত হিসেবে উল্লেখ করেছেন। এবং যুক্তিবিদ্যা তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, যে যেখানে সত্যকে অর্জন করতে চায় এবং মিথ্যাকে পরিহার করতে যে বিদ্যা হচ্ছে অনুমানের আশ্রয় নেয় বা অনুমান প্রক্রিয়াকে আশ্রয় গ্রহণ করে যে বিদ্যা হচ্ছে বা যে শাস্ত্র সত্যকে অর্জন করে এবং মিথ্যাকে বর্জন করতে চায়, সেটাই কিন্তু যুক্তিবিদ্যা নামে আমরা অভিহিত করেছিলাম। শিক্ষার্থীরা, তোমরা জানো যে যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হচ্ছে অনুমান। এবং অনুমান এর সঙ্গে আমরা কি পড়েছিলাম? যে অনুমান হলো বর্তমানে কোনো জানা বিষয় থেকে অতীত বা ভবিষ্যতের কোনো অজানা বিষয়কে জানার চেষ্টাই হচ্ছে অনুমান। যেমন দেখো, যে যদি আমরা আকাশে মেঘ হয় তাহলে কিন্তু আমরা অনুমান করি যে হয়তো বৃষ্টি হবে, তাই না? অথবা দূরে কোথাও যদি ধোঁয়া দেখি তাহলে আমরা বলতে পারি যে সেখানে আগুন আছে, তাই না? তাহলে আমরা দেখছিলাম কি, যে যুক্তিবিদ্যার যে মূল যে আলোচনা সেটি হচ্ছে অনুমান। আর আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাস এটাও জেনেছিলাম যে আমাদের হচ্ছে চিন্তার অনেক ধরনের ধরন রয়েছে, তাই না? সেই সবগুলো ধরনের কিন্তু যুক্তিবিদ্যায় আলোচনা করা হয় না, যুক্তিবিদ্যায় অনুমান নিয়ে মূলত আলোচনাটা করা হয়ে থাকে। তাছাড়া আমরা হচ্ছে যুক্তিবিদ্যার হচ্ছে উৎপত্তি, অর্থ, এগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। তাছাড়া বিভিন্ন যুক্তিবিদদের আমরা আলোচনা দেখেছিলাম, তাদের যুক্তিবিদ্যার সঙ্গে তাদের ধারণাগুলো আমরা দেখেছিলাম। সেখানে আমরা কাদের আলোচনা করেছিলাম? এরিস্টটল, জেস মিল, তারপর হচ্ছে আই.এম. কপি, জোসেফ, তাদের কিন্তু আমরা আলোচনা দেখেছিলাম। শিক্ষার্থীরা, যদি আমরা এরিস্টটলের কথা বলতে চাই, যাকে তোমরা সবাই জানো যে এরিস্টটল হচ্ছে যুক্তিবিদ্যার জনক। এবং তাকে যুক্তিবিদ্যার জনক কেন বলা হচ্ছে? কারণ তিনি হচ্ছে যুক্তিবিদ্যায় গুরুত্বপূর্ণ যে নিয়মগুলো রয়েছে সেগুলো তিনি প্রবর্তন করেছেন, সেজন্য তাকে যুক্তিবিদ্যার জনক হিসেবে আমরা অভিহিত করি। এবং তিনি হচ্ছে তার যে যদি আমরা বলতে চাই যে তার সবচেয়ে শ্রেষ্ঠ যদি কোনো নিয়ম বা যদি হচ্ছে কোনো নিয়ম তিনি করেন, সেটা হচ্ছে সহানুমান। ঠিক আছে? শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখছি কি, যে অনুমানের ক্ষেত্রে যদি আমরা এরিস্টটলের হচ্ছে কোনো
সবচেয়ে বড় অবদান সেটি হচ্ছে সহানুমান। এই ধরনের যুক্তির ক্ষেত্রে হলো যুক্তির মধ্যে 3টি অংশ থাকে, একটি হচ্ছে প্রধান আশ্রয় বাক্য, একটি হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য, একটি হচ্ছে সিদ্ধান্ত। এবং সহানুমানের বৈধতা, এই ধরনের যুক্তি সেটা বৈধতা অবৈধতা বিচার করার জন্য তিনি কিন্তু একটি সূত্রেরও প্রবর্তন করেন, যেটা হচ্ছে এরিস্টটলের সূত্র নামে পরিচিত। এই সূত্র অনুসারে যদি কোনো শ্রেণীর ক্ষেত্রে কোনো কথা সত্য হয়, তাহলে ওই শ্রেণীর অন্তর্গত সকল বস্তু বা ব্যক্তির ক্ষেত্রে সেই কথাটি সত্য হবে। এবং যদি কোনো শ্রেণীর ক্ষেত্রে কোনো কথা অসত্য হয়, তাহলে ওই শ্রেণীর অন্তর্গত সকল বস্তু বা ব্যক্তির ক্ষেত্রে সেই কথাটি অসত্য হবে। তাছাড়া তিনি যুক্তিবিদ্যাকে কলা বিদ্যা হিসেবে চিহ্নিত করেছেন। ঠিক আছে। তাছাড়া আমরা দেখেছি যে তিনি যে কার্যক্রম সম্পর্কে মতবাদটি দিয়েছেন সেটি অনেকটাই পুরোপুরিভাবে আসলে বিজ্ঞানসম্মত বলা যায়। এবং তিনি কারণের ক্ষেত্রে 4 ধরনের কারণের কথা উল্লেখ করেছিলেন। একটি হচ্ছে আকারগত কারণ, একটি হচ্ছে উপাদানগত কারণ, একটি হচ্ছে নিমিত্ত কারণ, আর একটি হচ্ছে উদ্দেশ্য কারণ। তাছাড়া তিনি যুক্তিবিদ্যায় যুক্তিবাক্য, পদ, বিধেয়ক ইত্যাদি বিভিন্ন ধরনের যে নিয়মগুলো রয়েছে সেগুলো তিনি প্রচলন করেন। এবার আসলে দেখিনি যুক্তিবিদ মিল হচ্ছে যুক্তিবিদ্যা সম্পর্কে কি ধারণা দিয়েছেন। তার মতে তিনি মনে করেন যুক্তিবিদ্যায় আরোহী পদ্ধতি হলো সবচেয়ে সঠিক পদ্ধতি। এবং আরোহী পদ্ধতিটা কিরকম, যেটা হচ্ছে আমরা অভিজ্ঞতার ভিত্তিতে বিশেষ উপাদান থেকে, অভিজ্ঞতার ভিত্তিতে উপাদান নিয়ে হচ্ছে একটি সার্বিক সিদ্ধান্তে উপনীত হই। অর্থাৎ বিশেষ বিশেষ অভিজ্ঞতা থেকে একটি সার্বিক নিয়মে কিন্তু আমরা অভিহিত হই। যেমন আমরা কিছু ব্যক্তির মৃত্যুর দেখে কিন্তু আমরা সার্বিক সিদ্ধান্ত নিই যে সকল মানুষ হয় মরণশীল। অর্থাৎ তিনি হচ্ছে যুক্তিবিদ্যায় আরোহী পদ্ধতিকে সঠিক হিসেবে মনে করেন। তাছাড়া তিনি যুক্তিবিদ্যা শুধুমাত্র বিজ্ঞান নয়, তিনি কলাবিদ্যা হিসেবেও অভিহিত করেন। বিজ্ঞান হিসেবে হচ্ছে যুক্তিবিদ্যা আমাদের যে যৌক্তিক যে নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলো হলো আবিষ্কার করে। আর হচ্ছে কলা বিদ্যা হিসেবে যুক্তিবিদ্যা হচ্ছে সেগুলো বাস্তব জীবনে সেই নিয়ম কানুনগুলোকে কিভাবে প্রয়োগ করা যায় সেই সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়ে থাকে। তারপর যদি আমরা দেখি যুক্তিবিদ জোসেফ কি বলেছেন যুক্তিবিদ্যা সম্পর্কে, তিনি যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন। অনেকে বলে থাকে যে যুক্তিবিদ্যা হলো চিন্তার আকারগত বিজ্ঞান, তিনি এটাকে নাকচ করে দেন। তার মতে আকারগত বিজ্ঞান হিসেবে, চিন্তার আকারগত বিজ্ঞান হিসেবে চিহ্নিত না করে যুক্তিবিদ্যাকে তিনি চিন্তার বিজ্ঞান হিসেবেই অভিহিত করেন। কারণ চিন্তার আকারের সাথে কিন্তু বিষয়ও জড়িত, এবং আকার এবং বিষয় দুটা কিন্তু অবিচ্ছেদ্যভাবে সম্পর্কিত, এদেরকে কিন্তু আলাদা করা যায় না। সেজন্য তিনি যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন। এবং তিনি মনে করেন দৈনন্দিন জীবনে আমরা চিন্তার ক্ষেত্রে যেসব হচ্ছে চিন্তা করি, সেই চিন্তার যে সঠিক যে নিয়ম পদ্ধতি সেগুলো কিন্তু যুক্তিবিদ্যা আবিষ্কার করে। তবে তিনি যুক্তিবিদ্যাকে কলাবিদ্যা বলতে নারাজ। তারপর যদি আমরা দেখি যে যুক্তিবিদ আই.এম. পপি, তিনি যুক্তিবিদ্যায় হচ্ছে আধুনিক যুক্তিবিদ তিনি একজন, এবং তিনি যুক্তিবিদ্যা হচ্ছে প্রতীকের প্রবর্তন করেন। এবং তিনি মনে করেন যুক্তিবিদ্যার সাথে হচ্ছে তিনি আকারগত বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যাকে মনে করেছেন। এবং তিনি মনে করেন যে যুক্তিবিদ্যা এবং গণিতের মধ্যে এই আকারগত দিক থেকে হচ্ছে সাদৃশ্য রয়েছে, এবং সেজন্য তিনি এই যে প্রতীকের প্রবর্তন করেন। এবং প্রতীকের প্রবর্তনের মাধ্যমে তিনি হচ্ছে যৌগিক যে আমাদের বাক্যগুলো রয়েছে সেই যৌগিক বাক্যের যে সত্যাসত্য, বৈধতা অবৈধতা এগুলো নির্ণয় করার জন্য তিনি প্রতীকের প্রবর্তন করেন, এবং মনে করেন যে প্রতীক প্রবর্তনের মাধ্যমে সেই ব্যাপারগুলো আরো সহজ করা যায়। সেক্ষেত্রে তাহলে আমরা প্রিভিয়াস ক্লাসে মোটামুটি বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো চলো আজকে আমরা দেখে নিই আজকে আমাদের আলোচ্য বিষয় কি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যুক্তিবিদ্যার পরিসর, বা আমরা যদি বলি যে স্কোপ অফ হচ্ছে লজিক। শিক্ষার্থীরা তোমরা জানো যে জ্ঞানের প্রতিটি শাখারই কিছু নির্ধারিত এবং নির্দিষ্ট আলোচনার ক্ষেত্র রয়েছে, এবং সেই শাখাগুলো কি করে, সেই নির্ধারিত এবং নির্দিষ্ট যে আলোচনার ক্ষেত্র রয়েছে তার বাইরে কিন্তু তারা পদার্পণ, মানে তার আলোচনাটা থাকে এবং তার বাইরে তারা পদার্পণ করে না। এবং যুক্তিবিদ্যার ক্ষেত্রেও কিন্তু সেরকম নির্দিষ্ট পরিসর বা বিষয়বস্তু রয়েছে, এবং সেটাকেই বলা হচ্ছে কোনো শাখার হচ্ছে বিষয়বস্তু বা পরিসর। সেক্ষেত্রে আজকের আমরা যদি শিক্ষণফলটি দেখি যে যুক্তিবিদ্যার পরিসর তোমরা বর্ণনা করতে পারবে। আসলে দেখিনি যুক্তিবিদ্যার পরিসর বা কি বিষয়বস্তু কি। যুক্তি বিষয়ক বিজ্ঞান হিসেবে যুক্তি হলো যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয়।
যুক্তির বৈধতা বা অবৈধতা যাচাই করাই যুক্তিবিদ্যার মূল কাজ। যুক্তি নিয়ে আলোচনা করতে হলে যুক্তির প্রকৃতি ও তার উপাদান নিয়েও কিন্তু আলোচনা করতে হয়, তাই না? সেটাই কিন্তু যুক্তিবিদ্যার পরিসরের মধ্যে পড়ে যায়। আমরা দেখি কি যে দুটি দিক রয়েছে, একটি হচ্ছে মানসিক অবস্থা আর একটি হচ্ছে ভাষাগত প্রকাশ। মানসিক অবস্থার মধ্যে কি পাই? একটি হচ্ছে সার্বিক ধারণা পাচ্ছি, অবধারণ পাই, অনুমান পাই, এবং ভাষাগত প্রকাশের মধ্যে পাচ্ছি পদ, যুক্তিবাক্য ও যুক্তি। আসুন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি। সার্বিক ধারণা একটা বিষয়ের অন্তর্গত সব সম্পর্কিত যে ধারণা তাকে বলা হচ্ছে সার্বিক ধারণা। সার্বিক ধারণা সদর্থক হতে পারে, আবার নয়ার্থকও হতে পারে। যেমন সব মানুষ হয় মরণশীল, তাই না? এটা একটি সার্বিক ধারণা আমরা এখানে পাই। তাহলে একটা বিষয়ের অন্তর্গত সব সম্পর্কিত যে ধারণা সেটাকে আমরা বলছি সার্বিক ধারণা। অবধারণ বা মানসিক বাক্য, দুটি সার্বিক ধারণার মধ্যে কোনো সম্বন্ধ স্থাপনের মানসিক প্রক্রিয়াকে অবধারণ বা মানসিক বাক্য বলে। অবধারণে কোনো একটি ধারণার সাথে আরেকটি ধারণার সম্পর্ক স্বীকার বা অস্বীকার করা হয়। ঠিক আছে, অবধারণ কি? একটি হচ্ছে মানসিক বাক্য। তাহলে আমার মনে হচ্ছে দুধ ও সাদা সম্পর্কে দুটি ধারণা আছে, দুধ সম্পর্কে ধারণা আছে এবং সাদা সম্পর্কে ধারণা রয়েছে। এই দুটো ধারণার মধ্যে সম্বন্ধ স্থাপন করে যখন মনে মনে আমরা চিন্তা করি যে দুধ হয় সাদা, তখন এই মানসিক প্রক্রিয়াটি হবে অবধারণ বা মানসিক বাক্য। অনুমান, যেটাকে আমরা বলছি ইনফারেন্স। যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হলো অনুমান। অনুমান আমাদের জ্ঞান লাভের প্রধান উৎস। শিক্ষার্থীরা তোমরা দেখেছিলে যে আমাদের এই যে শিক্ষা, আমরা যে চিন্তা করি সবকিছু মূলে কিন্তু আসলে আমরা কি জ্ঞান লাভ করতে চাই, তাই না? তাহলে অনুমান আমাদের কি জ্ঞান লাভের প্রধান উৎস। কোনো জানা বিষয়ের উপর ভিত্তি করে কোনো অজানা বিষয় সম্বন্ধে জ্ঞান লাভের মানসিক প্রক্রিয়া হচ্ছে অনুমান। যেমন ধরো দূরে সবুজ বনানীর উপর দিয়ে ধোঁয়া উঠতে দেখে আমরা অনুমান করি যে সেখানে কোনো বাড়িতে আগুন লেগেছে। এক্ষেত্রে ধোঁয়া আমাদের জানা বিষয়, কারণ একে আমরা সরাসরি দেখতে পাচ্ছি। আর এই জানা ও দেখা বিষয়ের উপর নির্ভর করে আমরা অজানা ও অদেখা আগুনের বিষয়টি অনুমান করি। সেক্ষেত্রে আমরা বাস্তব জীবনে কিন্তু এরকম করি না, বলো? আমরা কিন্তু এরকম অনুমানের ভিত্তিতে অনেক কাজ করি, কিন্তু সেই কাজগুলো প্রায় সময় ভুল হয়। কেন হয়? কারণ আমরা হচ্ছে সঠিক নিয়ম কানুনগুলো জানি না, সেজন্য আমাদের ভুল হয়। আর এই সঠিক নিয়ম কানুনগুলোই কিন্তু যুক্তিবিদ্যা আমাদেরকে দিয়ে থাকে, তাই না? সেজন্যই বলা হয় যে যারা যুক্তিবিদ্যা পাঠ করে তারা হলো সঠিকভাবে অনুমানটি করতে পারে, বা আমাদের জ্ঞান লাভের ক্ষেত্রে আমরা সত্যতা অর্জন করতে পারি। অনুমানের সংজ্ঞাকে বিশ্লেষণ করে আমরা দেখি যে অনুমানের দুটি অংশ থাকে, একটি হচ্ছে জানা বিষয় এবং একটি নতুন বিষয়। জানা বিষয়কে বলা হয় অনুমানের ভিত্তি এবং নতুন বিষয়কে বলা হয় অনুমানের ফল। অনুমান একটি মানসিক প্রক্রিয়া, তাই না? আর এই অনুমান যখন ভাষায় প্রকাশ করে তখনই কিন্তু আমরা সেটাকে বলছি যুক্তি, তাই না? এর ভাষাগত রূপকে বলা হচ্ছে যুক্তি। এক বা একাধিক প্রদত্ত যুক্তিবাক্যের উপর ভিত্তি করে যুক্তিসঙ্গতভাবে একটি নতুন যুক্তিবাক্যে উপনীত হওয়ার প্রক্রিয়াকেই বলা হচ্ছে অনুমান। তার মানে কি, এক বা একাধিক প্রদত্ত যুক্তিবাক্যের উপর ভিত্তি করে যুক্তিসঙ্গতভাবে একটি নতুন যুক্তিবাক্য পাচ্ছি, সেটাকে আমরা বলছি অনুমান। অনুমান হলো যুক্তিবিদ্যায় সত্য আবিষ্কার বা সত্যের অর্জনের মৌলিক বিষয়। অনুমানকে দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে অবরোহ অনুমান আর একটি হচ্ছে আরোহ অনুমান। অবরোহ অনুমান কোনটি? যে অনুমান প্রক্রিয়ায় সিদ্ধান্তটি এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় এবং যার সিদ্ধান্তটি কখনোই আশ্রয় বাক্য চেয়ে ব্যাপক হতে পারে না, তবে অনেক ক্ষেত্রে আশ্রয় বাক্য সিদ্ধান্ত সমব্যাপক হয়, তাকে অবরোহ অনুমান বলে। সেক্ষেত্রে কি দেখলাম? যে অনুমান প্রক্রিয়ায় সিদ্ধান্তটি এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়। সেক্ষেত্রে তোমরা এটা দেখো, এই যে আমরা এখানে তিনটি যুক্তি বাক্য দেখতে পাচ্ছি, এই দুটোকে আমরা বলছি হচ্ছে আশ্রয় বাক্য আর এটি হচ্ছে সিদ্ধান্ত। তাহলে আমরা যদি সংজ্ঞাটা দেখি, যে অনুমান প্রক্রিয়ায় সিদ্ধান্তটি এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে, যে এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় এবং যার সিদ্ধান্তটি কখনোই আশ্রয় বাক্যের চেয়ে ব্যাপক হতে পারে না। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি দেখছি? আশ্রয় বাক্য ব্যাপক হবে না, মানে সেটার ব্যাপকতা বেশি হবে না। সকল মানুষ হয় মরণশীল, রহিম হয় একজন মানুষ এবং রহিম হয় মরণশীল। তোমরা দেখো যে উপরের দৃষ্টান্তে সিদ্ধান্তটি দুটি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়েছে। সিদ্ধান্তটি আশ্রয় বাক্যের চেয়ে কম ব্যাপক, কারণ সকল মানুষের চেয়ে রহিম নিঃসন্দেহে কম, তাই না? আমরা এখানে বলছি কি, সকল মানুষের মধ্যে সেটার ব্যাপকতা হচ্ছে বেশি, আর রহিম হয় মরণশীল সিদ্ধান্ত, এটার ব্যাপকতা হচ্ছে কম। ঠিক আছে, তাহলে যেখানে হচ্ছে আশ্রয় বাক্য সিদ্ধান্ত সমব্যাপক হতে পারে, যেমন ধরো রহিম, এখানে আশ্রয় বাক্য রহিম হয় একজন মানুষ, রহিম হয় মানুষ, এখানে সমব্যাপক হয়েছে, কিন্তু এটা কিন্তু এখানে আশ্রয় বাক্যটি হচ্ছে
বেশি ব্যাপক। তাহলে আমাদের যদি আমরা বলি, আমাদের সংজ্ঞাটি বলি, যার সিদ্ধান্তটি কখনোই আশ্রয় বাক্য থেকে ব্যাপক হতে পারবে না, কিন্তু আশ্রয় বাক্য সিদ্ধান্ত সমব্যাপক হতে পারবে, তাকে আমরা বলছি অবরোহ অনুমান। শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসগুলোতে তোমরা এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, তখন তোমরা আশা করি আরো ভালোভাবে বুঝতে পারবে। এখন আমরা যেহেতু পরিসর নিয়ে আলোচনা হচ্ছে, প্রত্যেকটা বিষয়কে আমরা এখানে আজকে একটু অল্প করে আলোচনা করব। তাহলে আমরা দেখছি কি অনুমানকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে অবরোহ অনুমান আর একটা হচ্ছে আরোহ অনুমান। যে অনুমান প্রক্রিয়ায় কয়েকটি বিশেষ দৃষ্টান্তের উপর নির্ভর করে একটি সার্বিক সিদ্ধান্ত নিশ্চিত হয়, তাকে আরোহ অনুমান বলে। যেমন বিশাখ হয় মরণশীল, বাঁধন হয় মরণশীল, রিনা হয় মরণশীল, রুমা হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। তাহলে আমরা কি করছি, যে অনুমান প্রক্রিয়ায় কয়েকটি বিশেষ দৃষ্টান্তের উপর নির্ভর, এই যে অনেকগুলো বিশেষ দৃষ্টান্ত নিয়েছি, কয়েকটি বিশেষ দৃষ্টান্ত নিয়েছি এবং একটি সার্বিক সিদ্ধান্ত আমরা কিন্তু মানে কি অনেকগুলো বিশেষ দৃষ্টান্ত নিয়েছি, মানে এই যে বিশাখ হয় মরণশীল, প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল মানুষের মরণশীলতা দেখে আমরা হচ্ছে বলতে পারছি কি যে সকল মানুষ হয় মরণশীল, অর্থাৎ একটি সার্বিক ধারণা আমরা নিয়েছি, তাই না? তাহলে এখানে বাস্তবে কিছু মানুষের মরণশীলতার অভিজ্ঞতা থেকে সকল মানুষের মরণশীলতার সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে, কাজে এখানে সিদ্ধান্তটি আশ্রয় বাক্যগুলোর চেয়ে বেশি ব্যাপক হয়েছে। ঠিক আছে, এরপর দেখি যুক্তি। যুক্তি বলতে আমরা কি বুঝি? যুক্তি হলো অনুমানের ভাষায় প্রকাশিত রূপ। সকল মানুষ হয় মরণশীল, সকল শিক্ষক হন মানুষ, অতএব সকল শিক্ষক হয় মরণশীল, তাই না? তোমাদেরকে বলেছিলাম যখন অনুমানটি হচ্ছে ভাষায় প্রকাশ হয় তখনই সেটা যুক্তি হয়। তাহলে আমাদের এই যে অনুমানটা আমরা কি সকল মানুষ হয় মরণশীল, সকল শিক্ষক হন মানুষ, অতএব সকল শিক্ষক হয় মরণশীল, এটি একটি আমরা আর্গুমেন্ট বা যুক্তি দেখতে পেলাম। ঠিক আছে, যুক্তিবাক্য যেটা হচ্ছে প্রপোজিশন, যুক্তি গঠিত হয় হচ্ছে যুক্তিবাক্য দ্বারা। ঠিক আছে, তোমরা একটু আগে দেখলে যুক্তিটা গঠিত যুক্তিবাক্য দ্বারাই কিন্তু যুক্তিটি গঠিত হলো। তাহলে দুটো পদের মধ্যে সদর্থক বা নয়োর্থক যে কোনো প্রকার সম্পর্কের প্রকাশকে যুক্তিবাক্য বলে। কি বলছি আমরা? দুটি পদের মধ্যে সদর্থক বা নয়োর্থক যে কোনো প্রকার সম্পর্কের প্রকাশকে যুক্তিবাক্য বলে, অর্থাৎ দুটি পদের মধ্যে সম্বন্ধের বর্ণনাকে যুক্তিবাক্য বলে। এখানে দেখো, এখানে আম হচ্ছে একটি পদ, মিষ্টি হচ্ছে একটি পদ, তাই না? এটার মধ্যে একটা সম্পর্ক আমরা সদর্থকের সম্পর্ক দিচ্ছি কি, যে আম হয় মিষ্টি, তাই না? এটাকে আমরা বলছি যুক্তিবাক্য। ঠিক আছে, আসলে এখন পদ নিয়ে আলোচনা করি। পদ হচ্ছে যুক্তিবিদ্যার আলোচনার বিষয়বস্তু। আমরা এতক্ষণ যেগুলো আলোচনা করব সবকিছুই হচ্ছে যুক্তিবিদ্যার আলোচনার বিষয়বস্তু বা পরিসর। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস নিয়ে যুক্তিবিদ্যা, প্রত্যেকটা বিষয়কে নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে থাকে। পদের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে টার্ম। টার্ম কথাটি ল্যাটিন টার্মিনাস শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে প্রান্ত বা সীমা। একটি যুক্তি বাক্যের এক প্রান্তে থাকে উদ্দেশ্য এবং অপর প্রান্তে থাকে বিধেয়। সুতরাং উৎপত্তিগত অর্থে একটি যুক্তি বাক্যের প্রান্তদ্বয়ী হচ্ছে পদ। ঠিক আছে, যে শব্দ বা আমরা একটা সংজ্ঞা দিই এখন, যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা হতে পারে তাকে পদ বলে। সেক্ষেত্রে তোমাদের কাছে একটু হয়তো কঠিন লাগছে, সেটা হচ্ছে দেখো আমরা এখানে দেখি যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে। সেক্ষেত্রে তোমরা সবাই জানো, আমরা বাংলা ব্যাকরণ দেখি, তাই না? উদ্দেশ্য এবং বিধেয় দিয়ে একটা বাক্য গঠিত হয়। এখানে দেখো এই যে প্রথম যে উদাহরণটি আছে সেটাতে দেখো তোমরা, গরু হয় চতুষ্পদ, তাই না? এখানে কি গরুটি হচ্ছে উদ্দেশ্য এবং চতুষ্পদ হচ্ছে বিধেয়, এবং এখানে যে হয় রয়েছে সেটি হচ্ছে সংযোজক। তোমরা সবাই হয়তো জানো, আমরা আবার একটু পরেই পড়বো, যে একটি যুক্তি বাক্য হচ্ছে উদ্দেশ্য, বিধেয় এবং সংযোজক দ্বারা গঠিত হয়। আমরা যদি এমনি আমরা তো এমনি বলি, কোন যুক্তি বাক্য নয়, এমনি যদি একটি বাক্য বলি যে গরু চতুষ্পদ, ঠিক আছে, এটা কিন্তু হবে, এমনি আমরা আমরা মনের ভাব প্রকাশ করতে পারবো, তাই না? বলে আমাদের কোনো সমস্যা হবে না। কিন্তু যুক্তি বাক্যের ক্ষেত্রে কিন্তু আমাকে সংযোজকটিকে প্রয়োগ করতে হবে। তাহলে গরু হয় চতুষ্পদ। তাহলে আমরা এখানে যে পদ সম্পর্কে জানতে চাচ্ছি, যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা হতে পারে তাকে পদ বলে। তাহলে দেখো এটা একটি যুক্তি বাক্য, কারণ এখানে একটা উদ্দেশ্য রয়েছে, বিধেয় রয়েছে, আর এখানে হচ্ছে সংযোজক রয়েছে। তাহলে আমরা গরু হয় চতুষ্পদ, এটা হচ্ছে পদ। এখানে আমরা গরু এবং চতুষ্পদকে কিন্তু পদ বলতে পারি, তাই না? দুটো হচ্ছে পদ। ওকে, আবার যদি বলি যে আমার ছোট ভাই হয় মেধাবী ছাত্র, তাহলে এখানেও কিন্তু আমরা দুটি পদ দেখতে পাচ্ছি। তাহলে উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহৃত হয় তাকে কিন্তু আমরা পদ বলছি। যে শব্দ সমষ্টি আমার ছোট ভাই মেধাবী ছাত্র, এটা এখানে হচ্ছে উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে, এখানে বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে একটা যুক্তি বাক্যে, এটি হচ্ছে পদ আমরা বলছি। ঠিক আছে, এই পুরোটা যে বাক্য সেটাকে আমরা বলছি যুক্তি বাক্য, এবং এখানে যে হয় সেটাকে আমরা বলছি সংযোজক।
সেক্ষেত্রে একটু হয়তো কঠিন লাগছে তোমাদের কাছে। তাহলে আমরা কি দেখছি যে এটা একটি যুক্তি বাক্য। এখানে যে উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে দুটোকে আমরা বলছি পদ, আর এই যে হয় এখানে সেটা হচ্ছে সংযোজক। ঠিক আছে, তাহলে দেখো একটু আগে আমরা দেখলাম যে একটি যুক্তি বাক্যের এক প্রান্তে থাকে উদ্দেশ্য এবং অপর প্রান্তে থাকে বিধেয়। সুতরাং উৎপত্তিগত অর্থে একটি যুক্তি বাক্যের প্রান্তদ্বয় হচ্ছে পদ, তাই না? প্রান্তদ্বয়, দুই প্রান্তে দুটি রয়েছে, তাকে আমরা বলছি পদ। এখন দেখি আমরা সংযোজক। ঠিক আছে, একটি যুক্তি বাক্যে তিনটি অংশ থাকে, তার মধ্যে একটি হচ্ছে সংযোজন। সংযোজক উদ্দেশ্য ও বিধের মধ্যে একটি সংযোজক রক্ষা করে। যেমন দেখো যে করিম হয় ভালো, এখানে হয় হচ্ছে সংযোজক, এটা আমরা একটু আগে বললাম। তাহলে সেটা একটি সম্পর্ক রক্ষা করলো, করিম হয় ভালো, তাই না? এটাকে আমরা বলছি সংযোগ। এবং এই উদ্দেশ্য, বিধেয় এবং এই তিনটি অংশ ছাড়া কিন্তু যুক্তিবাক্য হবে না। তাছাড়া যুক্তিবিদ্যায় আমরা কি দেখি? কতিপয় মৌলিক নিয়মের আলোচনা আমরা যুক্তিবিদ্যায় দেখতে পাই, যুক্তিবিদ্যার বিষয়বস্তুর মধ্যে বা পরিধির মধ্যে। যেমন একটি হচ্ছে অভেদ নিয়ম, বিরোধ নিয়ম, মধ্যম রহিত নিয়ম, পর্যাপ্ত হেতু নিয়ম, প্রকৃতির নিয়মাবর্তিতা নীতি। চলো আমরা একটু হালকাভাবে একটু আলোচনা করে নিই এগুলো। অভেদ নিয়ম কাকে বলছি? কোনো পদ বা বাক্যকে একই যুক্তি বা অনুমানে কেবল একটি অর্থে ব্যবহার করা যাবে। যুক্তিবিদ লাইবনিজ বলেছেন প্রত্যেকটি বস্তু যা তাই, অর্থাৎ কোনো পদ বা বাক্যে একটি যুক্তি বা অনুমানে কেবল একটি অর্থে কিন্তু এই পদটা বা বাক্যকে ব্যবহার করা যাবে। যুক্তিবিদ কপির ভাষায় প্রত্যেকটি বস্তু তার নিজ প্রকৃতির সদৃশ। ঠিক আছে, এটাকে আমরা বলছি অভেদ নিয়ম। আর একটা হচ্ছে বিরোধ নিয়ম। একই সময়ে একই গুণকে আমরা একই সময়ে একই গুণকে কোনো বস্তু সম্পর্কে স্বীকার বা অস্বীকার করা কিন্তু যায় না, তাই না? যেমন দেখো, কোনো লোক একই সময়ে সৎ বা অসৎ অথবা জীবিত বা মৃত কিন্তু হতে পারে না। তার মানে কি, একই সময় একই গুণকে কিন্তু কোনো বস্তু সম্পর্কে আমরা স্বীকার বা অস্বীকার, হয় একটা স্বীকার করবো না একটা অস্বীকার করবো, একসাথে কিন্তু দুটা করা যায় না। তাহলে এর অর্থ হলো কি, কোনো বস্তু একই সঙ্গে দুটি বিরোধী গুণের অধিকারী হতে পারে, এটি হচ্ছে বিরোধ নিয়ম। ঠিক আছে, নিবর্ধন নিয়ম হচ্ছে এই নিয়মে কোনো বাক্য হয় সত্য না হয় মিথ্যা হবে। এই বাক্য অনুসারে কোনো বাক্য হয় সত্য না হয় মিথ্যা হতে হবে, সত্য বা মিথ্যা অন্য কোনো বিকল্প কিন্তু এখানে হবে না। যেমন ছেলেটি খারাপ নয়, বাক্যটিকে অস্বীকার করার অর্থ ছেলেটি হয় ভালো, এটাকে স্বীকার করা, তাই না? যে কোনো একটাকে হয় সত্য না হয় মিথ্যা হবে, দুইটাই কিন্তু একসাথে এখানে থাকতে পারবে না। পর্যাপ্ত হেতু নিয়ম। এই নিয়ম অনুসারে জগতের কোনো কিছুই অহেতুক নয়, প্রত্যেক বস্তু বা ঘটনার পিছনে যথেষ্ট কারণ রয়েছে। তাহলে নিয়মটির দুটি অর্থ হতে পারে, একটি হচ্ছে কোনো বাক্য যদি সত্য হয় তার পিছনে অবশ্যই নিশ্চয়ই কোনো যুক্তি আছে এবং প্রত্যেকটি কাজেরই একটি কারণ রয়েছে, এটাকে আমরা বলছি পর্যাপ্ত হেতু নিয়ম। তার মানে কি, এইসব নিয়মগুলো নিয়েও যুক্তিবিদ্যা আলোচনার বিষয়বস্তু বা এইসব নিয়ম নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে। আমরা যেহেতু আজকে যুক্তিবিদ্যার পরিসর নিয়ে আলোচনা করছি, সেখানে যুক্তিবিদ্যা কি কি বিষয়গুলো নিয়ে আলোচনা করে সেটাই আমরা সংক্ষিপ্ত ভাবে দেখে যাচ্ছে। এবং প্রত্যেকটা যে আমরা আজকে আলোচনা করছি প্রত্যেকটা বিষয় তোমরা এই একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে যখন উঠবে প্রত্যেকটা বিষয় সম্পর্কে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী তোমরা এগুলো পাবে এবং প্রত্যেকটা বিষয় তোমরা কিন্তু আলোচনা ডিটেলসে পরবর্তীতে পাবে। ঠিক আছে, তারপর দেখো প্রকৃতির একানুবর্তিতা নীতি। আমরা প্রকৃতিতে দেখতে পাই অনেক বৈচিত্র্য, তাই না? কিন্তু বৈচিত্র্য থাকা সত্ত্বেও সর্বত্রই প্রকৃতি তার নিয়ম অনুযায়ী চলছে, তাই না? আমরা তো সবসময় দেখছি প্রকৃতি কিন্তু নিয়ম অনুযায়ী চলছে, এখানে এলোমেলো বা খামখেয়ালির কোনো স্থান নেই। এটাই হলো প্রকৃতির নিয়মাবর্তিতা নীতি বা একানুবর্তিতা নীতি। প্রকৃতির নিয়মাবর্তিতা নীতি একটি মৌলিক নিয়ম। ঠিক আছে, এর অনুসারে কি প্রকৃতি, যদি আমি এই নীতিটি দেখি যে এই নীতি অনুসারে প্রকৃতি একইরূপ পরিস্থিতিতে সবসময় একইভাবে আচরণ করে থাকে। ঠিক আছে, প্রকৃতিতে আমরা যা দেখি সবকিছু কিন্তু একটা নিয়মে চলে, নিয়মের বাইরে কিন্তু প্রকৃতি চলে না, এটাই হচ্ছে প্রকৃতির একানুবর্তিতা নীতি। ঠিক আছে, যদি একই অবস্থার পুনরাবৃত্তি ঘটে তাহলে প্রকৃতিতে একই রূপ ঘটনা ঘটবে। অর্থাৎ আমরা সবসময় যে অবস্থায় একটা ঘটনা ঘটে দেখি, সবসময় যদি এই অবস্থাটা উপস্থিত থাকে এবং সেই ঘটনাটি ঘটে, তাহলে মানে সবসময় নিয়মটা কিন্তু একই থাকবে। মানে যদি কি বলবো, প্রত্যেকটা ঘটনা হচ্ছে অপরিবর্তিত পরিস্থিতিতে অপরিবর্তিতই থাকবে। ঠিক আছে, মানে সবসময় একই ঘটনা যদি দেওয়া হয় সেই একই ঘটনাটাই ঘটে থাকবে। দেখো একটা উদাহরণ দেখি, যেসব অবস্থায় আগুন অতীতে দহন করেছে সেসব অবস্থা যদি বর্তমান থাকে, আগুন হচ্ছে ভবিষ্যতেও দহন করে যাবে। বা যে অবস্থায় হচ্ছে পানি হচ্ছে তৃষ্ণা নিবারণ করেছে, অন্য সব অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে ভবিষ্যতেও কিন্তু পানি আমাদের তৃষ্ণা নিবারণ করে যাবে। বা কোনো শীতল হাওয়া আমাদেরকে কি করে, মনে প্রশান্তি এনে দেয়। সব অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে ভবিষ্যতে কি করবে, শীতল হাওয়া আমাদের মনে প্রশান্তি
এনে দেবে, তাই না? যদি আমরা রোবট না হয়ে যাই নাকি, এটাই বলার চেষ্টা করছি। যদি সব অবস্থা হচ্ছে অপরিবর্তিত থাকে তাহলে প্রকৃতি সবসময় একই কাজ করে থাকে, ঠিক আছে? অর্থাৎ প্রকৃতি হচ্ছে একটি নিয়মের মধ্যে চলে, এখানে খামখেয়ালির কোনো স্থান নেই। সবকিছুর মধ্যে বৈচিত্র্য আছে, কিন্তু সব বৈচিত্র্যের মধ্যে একটি ঐক্য হচ্ছে প্রকৃতিতে বিদ্যমান। এবং এই যে প্রকৃতির নিয়মাবর্তিত নীতি আমরা একটু আগে পড়লাম, পর্যাপ্ত হেতু নিয়ম, কার্যকরণ নিয়ম, এই সবগুলো নিয়মও কিন্তু যুক্তিবিদ্যার আলোচনার ক্ষেত্র। জ্ঞানের স্বরূপ ও উৎস, তাই না? আমরা তো জ্ঞানের জন্যই আমাদের সবকিছু, তাই না? তাহলে জ্ঞান কি দুই প্রকার, একটা হচ্ছে প্রত্যক্ষ, একটা হচ্ছে পরোক্ষ। প্রত্যক্ষ জ্ঞান হচ্ছে স্বাভাবিক ইন্দ্রিয় অভিজ্ঞতা থেকে আসে, ফলে তা প্রায়শই কিন্তু নিশ্চিত হয়। আমাদের যে ইন্দ্রিয়গুলো রয়েছে, চোখ, কান, নাক, সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা এই অভিজ্ঞতাগুলো পেয়ে থাকি এবং সেই জ্ঞানগুলো আমরা লাভ করে থাকি। এবং সেই জ্ঞানগুলো কি হয়, প্রায় হচ্ছে নিশ্চিত হয়, যেহেতু আমরা এটা দেখছি বা শুনি, আমরা এটা বুঝতে পারি। এগুলো প্রমাণের কিন্তু প্রয়োজন হয় না। তবে পরোক্ষ জ্ঞান বা অনুমান লব্ধ জ্ঞান সম্ভাবনাপূর্ণ হয় বলে প্রমাণের প্রয়োজন হয়। এই পরোক্ষ জ্ঞানই হচ্ছে যুক্তিবিদ্যার মূল আলোচনার বিষয়, তাই না? ভাষা, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ যেটা আমরা বলছি, চিন্তা বা অনুমানের বাহন হলো ভাষা, তাই না? আমরা তো অনেক কিছু মনে মনে অনুমান করি, আমরা অনেক কিছু চিন্তা করি, কিন্তু যখন এটা ভাষাতে প্রয়োগ করি তখনই তো সেটা যুক্তি হয়, তাই না? সঠিক যুক্তি পদ্ধতি প্রণয়নের ক্ষেত্রে ভাষার সঠিক ব্যবহার প্রয়োজন। সঠিকভাবে ব্যবহৃত না হলে একইরূপ ভাষা ভিন্ন ভিন্ন অর্থে প্রকাশিত হতে পারে। তাছাড়া ভাষায় ব্যবহৃত কোনো কোনো শব্দ একাধিক অর্থ প্রকাশ করতে পারে। যুক্তিতে ব্যবহারের সময় ভাষার এরূপ দ্ব্যর্থকতা ও অস্পষ্টতা পরিহার করে চলা যুক্তিবিদ্যার জন্য খুবই জরুরি। সুতরাং যুক্তিবিদ্যা ভাষার সঠিক ব্যবহার নিয়েও আলোচনা করে, তাই না? আমাদের মাঝে মাঝে এমন ধরনের অনেক অস্পষ্ট শব্দ আমরা পাই, যেটা শব্দটি মানে কোথায় প্রয়োগ হবে কোথায় না হবে আমরা কিন্তু বুঝতে পারি না, তাই না? তাহলে ভাষা সম্পর্কিত আলোচনাও কিন্তু আমরা দেখতে পারি, অর্থাৎ ভাষাকে সুস্পষ্টভাবে মানে দ্ব্যর্থকতার জন্য পরিহার করতে পারি, অস্পষ্টতা যেন পরিহার করা যায়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু যুক্তিবিদ্যা আলোচনা করে থাকে। সর্বোপরি আমি বলতে পারি ভাষার সঠিক ব্যবহার নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে থাকে। যুক্তিদোষ বা অনুপপত্তি, যুক্তিবিদ্যা যুক্তি পদ্ধতি সম্পর্কে কতগুলো নিয়ম কানুন নির্দেশ করে। এই নিয়মগুলো যদি অমান্য করি তাহলে কিন্তু যুক্তি ত্রুটিপূর্ণ হয়ে ওঠে। এই ত্রুটি যে স্বরূপ জানা থাকলে আমরা তাদেরকে কিন্তু পরিহার করতে পারি, তাই না? তাই যুক্তিবিদ্যা কি করছে, এই ত্রুটিপূর্ণ যুক্তি বা অনুপপত্তি নিয়েও কিন্তু আলোচনা করে। যদি আমরা এগুলো আলোচনা না করি তাহলে আমরা যুক্তির দোষগুলো যদি আমরা না ব্যাখ্যা করে যুক্তিবিদ্যা না ব্যাখ্যা করা হয় তাহলে কিন্তু আমরা সঠিক যুক্তিটা পাচ্ছি না, তাই না? শিক্ষার্থীরা, আমরা দেখলাম কি যে যুক্তিবিদ্যা হচ্ছে যুক্তিদোষ বা অনুপপত্তি, যাকে আমরা বলছি ফ্যালাসি, সেটা নিয়ে আলোচনা করে। আমরা যদি সহানুমানের ক্ষেত্রে দেখি, একটা উদাহরণ দিই। সহানুমানের ক্ষেত্রে যদি আমরা তোমরা হয়তো পরবর্তীতে জানবে বা অনেকে হয়তো জানো যে সহানুমানের হচ্ছে 3টি পদই থাকে, তাই না? 3টি পদই হচ্ছে, এটা 2বার করে ব্যবহার হয় সহানুমানে। তো সেক্ষেত্রে যদি 4টি পদ হয়ে যায় তাহলে কিন্তু সে অনুপপত্তি ঘটে থাকে। যদি আমরা বলা হয় যে মানুষ হচ্ছে মুরগি খায়, মুরগি হচ্ছে কেঁচো খায়, অতএব মানুষ কেঁচো খায়, এ ধরনের কিন্তু যুক্তি আমরা অহরহ বাইরে শুনি বা অনেকে মজা করে বলে, তাই না? তাহলে তোমরা তখন এটা বলবা কি, যেটা হচ্ছে যুক্তিদোষ বা এগুলো হচ্ছে অনুপপত্তি, এগুলো কিন্তু আসলে যুক্তি নয়, ঠিক আছে? তখন তোমরা এটা বলে দিবে সবাইকে। ক্লাসে অনেক সময় বলে ম্যাডাম এই ধরনের যুক্তি অনেকে দেয়, এটা কেন হয় বা এটা কিভাবে, তো তোমরা এটা বলবো যেটা হচ্ছে যুক্তি দোষ, তাই না? তাহলে কি যুক্তি দোষে যদি আলোচনা আমরা না করি তাহলে কিন্তু সেটা আমরা যে সঠিক যুক্তি সম্পর্কে আমরা জানতে পারবো না। তোমরা ভবিষ্যতে যখন হচ্ছে পরবর্তী অধ্যায়গুলোতে যখন সহানুমান করবে তখন এই বিষয়গুলো তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তাছাড়া হচ্ছে প্রতীক, প্রতীক নিয়ে বা সিম্বল নিয়েও যুক্তিবিদ্যা আলোচনা করা হয়। যুক্তিবিদ্যার প্রতীকের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ, তোমাদেরকে আমরা বলেছি আগেও। একালে যুক্তিবিদেরা যুক্তির বৈধতা বিচারের কাজটিকে সহজতর করার জন্য যুক্তিকে নানা প্রকার প্রতীকের মাধ্যমে প্রকাশ করেন। বিশেষ করে জটিল যুক্তিকে সংক্ষেপে প্রকাশ করার জন্য তারা প্রতীককে ব্যাপকভাবে ব্যবহার করেন। তাই যুক্তিবিদ্যার বিষয়বস্তুতে প্রতীকী যুক্তিবিদ্যার অন্তর্ভুক্ত করা হয়েছে। আর দেখা যাচ্ছে যে এখন অনেক ধরনের বাক্য রয়েছে, যে অনেক ধরনের জটিল বাক্য রয়েছে, সেটাকে যদি আমরা প্রতীক ব্যবহারের মধ্যে অতি সহজেই কিন্তু সেটাকে আমরা প্রকাশ করতে পারি। যেমন দেখো যে একটি সংযোগিক বাক্য যে মনি সৎ এবং জনি অসৎ, এখানে আমরা সহজেই কিন্তু পি ডট কিউ, তাই না? প্রতীক ব্যবহারকে এই ডট বিন্দু যেটাকে বলছি, এই ডট প্রতীক ব্যবহারের মাধ্যমে কিন্তু সহজেই আমরা এটাকে প্রকাশ করতে পারলাম। তো এইভাবে যুক্তিবিদ্যা হচ্ছে বিভিন্ন প্রতীকের ব্যবহার করা হয়, ঠিক আছে? সংজ্ঞা বা যৌক্তিক সংজ্ঞা যদি বলি, একটি পদের অর্থ সুস্পষ্ট ও সুনির্দিষ্টভাবে প্রকাশ করা যায় হচ্ছে সংজ্ঞার মাধ্যমে। যুক্তির অন্তর্গত যুক্তি বাক্যে যেসব শব্দ বা পদ ব্যবহৃত হয়
সংজ্ঞার মাধ্যমে সেগুলো অর্থ সুনির্দিষ্ট না হলে কখনো যুক্তি বা অনুমানের মধ্যে ভ্রান্তির সম্ভাবনা দূর করা যায় না। তাহলে যুক্তিবিদ্যা আমরা এই যৌক্তিক সংজ্ঞা বলতে আমরা বুঝি যে কোনো পদের সম্পূর্ণ যে কোনো পদের যে যথার্থ রয়েছে, যথার্থ, সেই যথার্থের পূর্ণ প্রকাশকেই বলা হচ্ছে আসলে সংজ্ঞা বলা হয়। ঠিক আছে? শিক্ষার্থীরা, তাহলে আমরা যৌক্তিক সংজ্ঞার যদি সংজ্ঞাটি দেই, তাহলে সেটি হবে কি, যে কোনো পদের পূর্ণ যথার্থর যে কে বর্ণনা করাই হচ্ছে সংজ্ঞা। ঠিক আছে? এই সংজ্ঞাদানের উদ্দেশ্য হলো কোনো পদের অর্থকে সুস্পষ্ট করা। এবং যদি আমরা একটি উদাহরণ দিই, তোমরা হয়তো জানো, অনেকে হয়তো জানো না, যে যথার্থ হচ্ছে কোনো পদের যে মৌলিক গুণ, সেটাকে আমরা বলি যথার্থ। এখন আমরা যদি বলি যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি সম্পন্ন প্রাণী, তাই না? কারণ কি, মানুষ পদের মৌলিক গুণ হচ্ছে বুদ্ধিবৃত্তি ও জীববৃত্তি। তাহলে কোনো পদ, তাহলে যে মানুষ পদটাকে আমরা কি ব্যাখ্যা দিলাম? আমরা হচ্ছে তার যে মৌলিক গুণ জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি তার মাধ্যমে ব্যাখ্যা দেয়। মানুষের কিন্তু আরো অন্যান্য গুণ রয়েছে, হাসি, কান্না, ক্ষুধা, তৃষ্ণা, তাই না? এগুলো কিন্তু কোনো না কোনো ভাবে এই বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তির মধ্যেই পড়ে যাচ্ছে। কিন্তু যুক্তিবিদ্যায় এই সংজ্ঞাদানটাকে কোনো পদের অর্থকে স্পষ্ট করার জন্য তার যথার্থকে প্রকাশ করা হয় এবং তার মাধ্যমে সেই পদের অর্থকে স্পষ্ট করা হয়। ঠিক আছে? বা প্রকাশ করা হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে সংজ্ঞার মাধ্যমে কোনো অর্থ সুনির্দিষ্ট না হলে কখনো যুক্তি বা অনুমানের মধ্যে ভ্রান্তির সম্ভাবনা কিন্তু দূর করা যায় না। ঠিক আছে? সংজ্ঞার মাধ্যমে কোনো পদের অর্থ স্পষ্ট করা হয়। শিক্ষার্থীরা, এখন আমরা দেখে নিই যৌক্তিক বিভাগ কি। অনুমানের ক্ষেত্রে তোমরা জানো যে অনুমান হচ্ছে যুক্তিবিদ্যার একটা মূল আলোচনার বিষয়, এবং অনুমানের যে সহায়ক প্রক্রিয়া হিসেবে যৌক্তিক বিভাগ গুরুত্বপূর্ণ একটি অংশ। এবং যৌক্তিক বিভাগ হচ্ছে কোনো একটি নীতি বা সূত্রের উপর ভিত্তি করে একটি জাতি বা উচ্চতর শ্রেণীকে তার অন্তর্গত উপজাতি বা নিম্নতর শ্রেণীসমূহের মধ্যে বিভক্ত করার প্রক্রিয়াকে বলা হচ্ছে যৌক্তিক বিভাগ। এখানে একটি নীতি বা সূত্রের উপর নির্ভর করে একটি বিভাগকে এখানে একটি বিভাগ করা হয়। যেমন ধরো, যে কোনো একটি গুণের উপর নির্ভর করে একটি বিভাগ করা হচ্ছে, সেই যে গুণটি যাদের মধ্যে বর্তমান রয়েছে তারা একটি বিভাগে পড়ছে, যারা এই গুণটি যার মধ্যে বর্তমানে নেই সেটা আরেক বিভাগে পড়ছে। এবং দেখা যায় যে একটি গুণ কোনো ক্ষেত্রে একই বিভাগের উপর বা একই শ্রেণীর উপর বিভিন্ন মাত্রাগত ভিত্তিতে বিভিন্ন মাত্রা থাকতে পারে, তখন সেটাকে বিভিন্ন উপশ্রেণীতে ভাগ করা হচ্ছে। ঠিক আছে? যেমন আমরা সততাকে যদি একটি বিভাগের গুণ হিসেবে ধরে নিই, তাহলে আমরা সেই হিসাবে কিন্তু মানব জাতিকে সৎ অসৎ ভাগ করতে পারি। বা বাহুর মাপ অনুযায়ী ত্রিভুজকে সমবাহু, বিষমবাহু, সমদ্বিবাহু ভাগ করতে পারি। তারপর রং অনুযায়ী কিন্তু মানুষকে কালো, ফর্সা, শ্যামলা, উচ্চতা লম্বা, তাই না, খাটো, এইভাবে আমরা ভাগ করতে পারি। তাহলে কিন্তু সেখানে আমাদের যুক্তির ক্ষেত্রে এইভাবে ভাগ করতে হলে আমাদের যুক্তির যে আশ্রয় বাক্য রয়েছে সেখানে আমাদের সুবিধা হয় প্রয়োগ করতে। ঠিক আছে? শিক্ষার্থীরা, যুক্তিবিদ্যার আরেকটি আলোচনার ক্ষেত্র হচ্ছে শ্রেণীকরণ। শ্রেণীকরণ মানে হচ্ছে বিন্যাসকরণ। কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে বস্তু বা ঘটনাসমূহকে একত্রে সন্নিবেশিত করার মানসিক প্রক্রিয়া হচ্ছে শ্রেণীকরণ। শ্রেণীকরণ হচ্ছে একটি মানসিক প্রক্রিয়া, যখন একটি সাদৃশ্যের ভিত্তিতে আমরা কোনো ঘটনাগুলোকে একসাথে সন্নিবেশিত করি। যেমন ধরো, যে জ্ঞান লাভ করার উদ্দেশ্যে মানুষের সাথে অন্যান্য প্রজাতি, যেমন গরু, ছাগল, হ্যাঁ, অন্যান্য প্রাণীদের যে হজম শক্তি, স্নায়ুতন্ত্র, চেতনা, অনুভূতি ইত্যাদি বিষয়গুলো সাদৃশ্য করে আমরা তাদেরকে সন্নিবেশিত করি, এবং এই প্রজাতির সাথে মানুষের সাথে একসাথে করে আমরা প্রাণীর শ্রেণীতে মানুষকে ফেলে দিই, তাই না? এটা একটা শ্রেণী, এটাকে আমরা বলছি শ্রেণীকরণ। এই শ্রেণীকরণের মাধ্যমে কিন্তু আমাদের কোনো এক কিছু বুঝতে আমাদের অনেক সহজ হয়। ব্যাখ্যাকরণকে বলা হচ্ছে স্পষ্টকরণ। কোনো দুর্বোধ্য অস্পষ্ট বিষয়কে সুস্পষ্টকরণ, সহজবোধ্য করাকে বলা হচ্ছে ব্যাখ্যা। প্রকৃতিতে অনেক ধরনের ঘটনাই কিন্তু ঘটছে এবং অনেক জটিল ঘটনা ঘটছে, এবং কোনো একটা ঘটনা ঘটলে আমরা কি করি, আমরা চেষ্টা করি সেটাকে ব্যাখ্যা করে সহজ করার জন্য, স্পষ্ট করার জন্য, তাই না? এবং আমরা কিন্তু সবসময় কোনো ঘটনার পিছনের যে কারণ কি রয়েছে, সত্য কি রয়েছে, সেটা বোঝার চেষ্টা করি। এবং কোনো কিছুকে যখন আমরা সহজভাবে
ব্যাখ্যা মানে বোঝার চেষ্টা করি সেটাই হচ্ছে আসলে ব্যাখ্যাকরণ। এবং সেই ব্যাখ্যা কিন্তু আমরা লৌকিকভাবে হয়ে থাকে, বৈজ্ঞানিকভাবেও সেই ব্যাখ্যা আমরা দিয়ে থাকি। যে লৌকিক ব্যাখ্যা আমরা দেই সেটা কিন্তু সবসময় সঠিক না হতে পারে, কিন্তু বিজ্ঞানসম্মত যে ব্যাখ্যাগুলো রয়েছে সেটা হলো সঠিক হয়ে থাকে, কারণ বিজ্ঞান হচ্ছে প্রকৃতির নিয়মের মাধ্যমেই হচ্ছে সেই ব্যাখ্যাটা দিয়ে থাকে। যেমন ধরো যে কোনো এলাকায় যদি, যেমন আগে মনে করা হতো যে কোনো এলাকায় কলেরা হলো, সে কলেরা হলে মনে করা হতো যে ওলাবিবির আগমন ঘটেছে, তাই হচ্ছে সে কলেরা হয়েছে। কারণ এটা একটি কুসংস্কার ছিল, কিন্তু এটা একটা লৌকিক ব্যাখ্যা। কারণ সাধারণ মানুষ কোনো কিছুর পিছনে একটা কারণ অনুসন্ধান করতে চায়, একটা বিষয়কে ব্যাখ্যা করতে চায় বা সহজ করতে চায়, তাই না, কোনো একটা বিষয়কে। কিন্তু বৈজ্ঞানিক ভাবে আমরা কি জানি, যে প্রকৃতির নিয়ম অনুযায়ী আমরা কিন্তু জানি, বিজ্ঞান সম্মতভাবে সেই ব্যাখ্যাটা দেওয়া হয় যে খাদ্য এবং পানীয়ের মাধ্যমে কোনো জীবাণু যখন সংক্রমণ করে তখনই কিন্তু কলেরা রোগ হয়। তো এই যে বিষয়গুলো দেখতেছো শিক্ষার্থীরা, আমরা অনেকগুলো বিষয় দেখলাম আলোচনার ক্ষেত্রে, যেটা যুক্তিবিদ্যা, যে ব্যাখ্যাকরণ, শ্রেণীকরণ, যৌক্তিক বিভাগ, যৌক্তিক সংজ্ঞা, অনুমান। তারপরে আমরা দেখলাম যে অনুমানের প্রকারভেদগুলো দেখে নিলাম। এই যে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম আজকে, সেগুলোই কিন্তু হচ্ছে যুক্তিবিদ্যার আলোচনার ক্ষেত্র। তাছাড়া কিন্তু যুক্তিবিদ্যা হচ্ছে সম্ভাবনা, প্রকল্প, তারপর হচ্ছে ব্যক্তি, বিভিন্ন আরো অনেক ধরনের আলোচনা ক্ষেত্র রয়েছে, সেগুলো নিয়েও যুক্তিবিদ্যা আলোচনা করে থাকে। এবং তোমাদেরকে তো আমি আগেই বলেছি যে প্রত্যেকটা বিষয় তোমরা পাবে, এই তোমরা 2টা ইয়ারই তোমরা প্রত্যেকটা বিষয় পাবে, এবং তোমরা সেগুলো পড়াশোনা করবে। সেটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে আমরা পাবো আস্তে আস্তে। শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি এই পর্যন্ত থাকবে। আশা করছি তোমরা কিছুটা হলে উপকৃত হয়েছো, এবং অবশ্যই তোমরা অনলাইন ক্লাসগুলো নিয়মিত করবে, প্রত্যেকটা সাবজেক্টের অনলাইন ক্লাস নিয়মিত করবে, এবং সাথে সাথে তোমরা বইটি দেখে নেবে। এবং আশা করছি সবাই তোমরা বই কিনেছো, এবং বইয়ের সাথে সাথে ক্লাসগুলোর সাথে সাথে তোমরা বইটিও দেখে নেবে, তাহলে তোমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে খুব সহজ হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অবশ্যই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।